শুরু হয়ে গেছে। বন্ধ করে না, দরজাটা বন্ধ করে। সবাইকে ধন্যবাদ। আমি এবং আমার সাথে আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী অমিত জৈন মহাশয় এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিবেক সিং মহাশয়কে সাথে নিয়ে ঠিক 3টে ছোট বিষয় আপনাদের সামনে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ সফরে আসলেন। বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার হলো, কিসের জন্য আসলেন, কেন আসলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মোমো, ছবি, চপ ইত্যাদি যা বলার সেগুলো বলে তিনি উত্তরবঙ্গ ছাড়তেই উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড 3টে চা বাগান, চামুরচি, রেড ব্যান্ড এবং সুরেন্দ্রনগর, এই 3টে চা বাগান বন্ধ হয়ে গেল। পুজোর সময় অসংখ্য শ্রমিক তারা একটা অন্ধকার পরিস্থিতির সম্মুখীন হলো। আমি ইতিমধ্যেই এই ব্যাপারে বিটিডব্লিউ চেয়ারম্যান শ্রী মনোজ টিগ্গা মহাশয়কে, সাংসদ তিনি, তাকে জানিয়েছি। আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজু বিস্তা মহাশয় তাকেও এই ব্যাপারে অবহিত করব। চা বাগান শ্রমিকদের স্বার্থে এই আন্দোলন বিটিডব্লিউ থেকে করা হবে। এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পরে তার আগে ঘোষণা হয়েছিল যে 20% হারে এবার বোনাস দেওয়ার বিষয়। সেটাকে সামনে রেখে বিভিন্ন বাগানে এখনো বোনাস না পাওয়ার কারণে এমনিতেই অসন্তোষ তৈরি হচ্ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সাংবাদিক বন্ধুরা একথা লিখবেন কি লিখবেন না আমি বলতে পারবো না। সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেন তাতে একথা বলতে অসুবিধা নেই। এই 3টে চা বাগানের মালিক পূর্ব থেকেই রাজ্যের সরকারের সাথে কথা বলে রেখেছিল এবং মুখ্যমন্ত্রী যেদিনই চলে গেছেন তারপরে এই চা বাগানগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এটা উত্তরবঙ্গের মানুষের সাথে বারবার প্রতারণার একটা বড় উদাহরণ হিসাবে থাকবে। আমি পূর্বের বিষয়গুলো, অর্থাৎ কেন নিউরোসার্জন নেই, কেন স্বাস্থ্য অবস্থা এত উত্তরবঙ্গের খারাপ, কেন এই যে সরকারি ভেজ জমিগুলোতে তৃণমূলের নেতারা বড় বড় হোটেল রিসোর্ট বানিয়ে ব্যবসা করছে, কোনো শ্বেতপত্র নেই, এসব তুললাম না। আমি শুধু সংযোজন হিসাবে জানালাম যে মুখ্যমন্ত্রী যে উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেন তার একটা বড় উদাহরণ মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই চা বাগানের এই চা বাগানগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা। আমি দ্বিতীয় যে বিষয়টি তুলব, আমি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন বা কোনো সময় সেই অর্থে আমি কখনো কথা বলিনি। আমি আশা রাখি অমিত আছে, বিবেকদা আছে, ওনারাও এই বিষয়ে পৌর কর্পোরেশনে তুলবেন। আমাদের ঠিক পেছনে প্রতারণার প্রতীক আমি বলবো একটা বিল্ডিং গত 2005 সাল থেকে এখানে কিছু না কিছু একটা হবে, হয়ে যাচ্ছে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তৎকালীন মাননীয় মন্ত্রী শ্রী অশোক ভট্টাচার্য মহাশয় এখানে রেলের থেকে জমি নিয়ে এখানে মাল্টি লেভেল পার্কিং করা হবে বলে এখানে উদ্যোগ নেন। পরবর্তীকালে দেখা যায় পার্কিং এর বদলে এখানে কোনো বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হচ্ছে। পরবর্তীকালে কাজ বন্ধ হয় এবং দুজন, বিশেষ করে একজন কংগ্রেসের অত্যন্ত বড় নেতা, আমি নাম আলাদা করে বলতে চাই না, এবং তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা, তারা সরাসরি এই বিল্ডিং নিয়ে প্রশ্ন তোলেন। বিভিন্ন মানুষ এই বিল্ডিং নিয়ে, এখানে পার্কিং হওয়ার কথা, এখানে কি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 5 থেকে 20 বছর কেটে গেলেও এখন পর্যন্ত জানা গেল না যে এই বিল্ডিংটা আসলে হচ্ছে না। এখানে পার্কিং, মাল্টি লেভেল পার্কিং হওয়ার কথা, সেই পার্কিং হচ্ছে না বাণিজ্যিক কমপ্লেক্স হচ্ছে। আমি এই বিষয় নিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যে কমিশনার সাহেব, তিনি নতুন এসছেন, তাকে আমি চিঠি দিয়েছি। এই বিল্ডিং এর স্ট্যাটাস হচ্ছে আমাদের শিলিগুড়ি শহরের মানুষকে জানানো হোক এবং
তার পরিপ্রেক্ষিতে এই চিঠির উত্তর পেলে তারপরে আমি এই বিষয় নিয়ে রেলের দ্বারস্থ হব, কারণ রেলের জমি যে পারপাসে দেওয়া হয়েছিল সেই পারপাসে এটা হচ্ছে না এটা লঙ্ঘন হচ্ছে সেটা আমি জানতে চেষ্টা করি। তৃতীয় যে বিষয়, আপনারা জানেন যে কি আমার পাড়া আমার সমাধান নামে একটি রাজ্য সরকার কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের সারা রাজ্যে ৮,০০০ কোটি টাকা খরচ হবে। আমার শিলিগুড়ি শহরের বিধানসভায় 261টি বুথ আছে। প্রত্যেকটি বুথে যদি 10 লক্ষ টাকা করে খরচ হয় তাহলে এই শিলিগুড়ি শহরে এই আমার পাড়ার আমার সমাধান এটা প্রায় 21 কোটি টাকার বেশি খরচা করতে হবে কর্পোরেশনকে, এবং নির্বাচনের আগেই এই কাজ শেষ করতে হবে। যে কর্পোরেশন পুজোর আগে রাস্তাঘাট ভাঙাচোরা থাকা সত্ত্বেও, ড্রেন ভাঙা সত্ত্বেও, আলো না থাকা সত্ত্বেও সেগুলোকে ঠিক করতে পারছে না, যে কর্পোরেশন কন্ট্রাক্টরদের বকেয়া টাকা ঠিক কত, কেন কন্ট্রাক্টররা কাজ নিতে চাইছে না তাই নিয়ে কোনো পরিষ্কারভাবে শ্বেতপত্র প্রকাশ করছে না, সেইখানে দাঁড়িয়ে আমাদের যেটা পরিষ্কার দাবি যে এই যে 20 কোটি 21 কোটির বেশি 60 লক্ষ টাকার মতন যে খরচা হবে আমার 261টি বুথে অ্যাডেড এরিয়া বাদ দিয়ে, আমরা চাই পাড়ার সমাধান নিয়ে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে কি কি কাজ নথিভুক্ত হয়েছে সেটা তালিকা করে মানুষের কাছে জানানো হোক। আপনারা জানেন যে আমি সরাসরি শঙ্কর বলে প্রত্যেকটি ওয়ার্ডে আমি ঘুরি এবং সেখানে আমি অনেক মানুষের কাছে এই কথা শুনেছি যে এই ধরনের যে ক্যাম্প হচ্ছে সেখানে কোনো মানুষ 1 জানেন না, 2 জাননি, 3 নথিভুক্ত করাননি। ফলে এই ক্যাম্পগুলো কি কারণে হলো, কোথায় হলো, মানুষই জানলো না কেন, এবং এই ক্যাম্পগুলি স্কুল খোলা থাকা অবস্থায় স্কুলের মধ্যেও এই ক্যাম্প করে একদিকে স্কুলের পড়াশোনার বিঘ্ন ঘটানো, অন্যদিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পাড়ায় সমাধান প্রকল্প নির্বাচনের আগে কেউ কেউ বলছে যে দুর্নীতির রাস্তা খুলে দেওয়ার একটা জায়গা। এর আগেও এই ধরনের একটা কি কর্মসূচি ওরা করেছিল, আমাদের পাড়ায় সমাধান না কি আমার এই মুহূর্তে মনে আসছে না। 2022 সালের পরে সেই কর্মসূচিতে 1টি টাকাও সেখানে বরাদ্দ করা হয়নি। নতুন করে আমার পাড়া আমার সমাধান এসছে। এই আমার পাড়া আমার সমাধান নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তহবিলে অর্থ ঢোকানোর কোনো রাস্তা কিনা, যদি অর্থ বলে এই সরকারের কাছে কিছু থাকে। আমি এই নিয়ে আরটিআই করেছি আজকে গতকাল, এবং আমি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছি কতগুলো ক্যাম্প হয়েছে, কোন কোন জায়গায় কত এই ধরনের কাজ লিপিবদ্ধ হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানার আমি কর্পোরেশনকে ইতিমধ্যেই এই চিঠি দিয়েছি, আশা করি উত্তর পাবো। এবং এই বিষয়ে আমি শুধু কনক্লুড করবো এই কথা বলে যে অনেকে বিরোধীরা, এমনকি মাননীয় মেয়র সাহেব এবং ডেপুটি মেয়র সাহেব মাঝে মাঝে বলেন যে কি বিধায়ক কি কাজ করছে। আমার দুর্ভাগ্য যে গৌতম বাবুর মতন একজন 2 বারের মন্ত্রী, তিনি মন্ত্রী থাকা সত্ত্বেও 2021-এ এতজন 200-এরও বেশি বিধায়ক তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছিলেন, কিন্তু তিনি জিতে আসতে পারেননি, তিনি মেয়র হয়েছেন। এবার মেয়র হয়ে এই প্রশ্ন যখন তিনি তোলেন তখন তো ওনার জানা উচিত যে একজন এমএলএ কত টাকা পান বছরে উন্নয়নের কাজে, মাত্র 60 লক্ষ টাকা। অর্থাৎ পাড়ায় সমাধান প্রকল্পে যদি আমি বিধায়কের উন্নয়ন তহবিল ফেলি তাহলে আমি মাত্র 6টা বুথে কাজ করতে পারি, 6টা বুথে, মাত্র 6টা বুথে। তাহলে এই প্রশ্ন তোলা আসলে জেনে বুঝে নিজের অজ্ঞতাকে প্রমাণ করা ছাড়া গৌতম বাবুর মনে হয় আর অন্য কোনো কিছু প্রকাশ পায় না। গৌতম বাবু এক সময় বলেছিলেন যে রাজ্যের সরকার এবং কর্পোরেশন তাদের হাতে থাকলে এই রাস্তা, এই শিলিগুড়ি শহরকে সোনায় মুড়ে দেবে। আজকে তো দুটো সরকারি ওনারাই চালাচ্ছেন।
অমিত একটা অত্যন্ত সুন্দর কথা বোর্ডের মধ্যে বলেছিল যে আপনাদের ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারের কি পেট্রোল বা ডিজেল শেষ হয়ে গেছে যার জন্য শহরের কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না? তা আমার মনে হয় যে ডবল ইঞ্জিন সরকার ওনাদের আছে, কিন্তু সেই ডবল ইঞ্জিন সরকারের পেট্রোল ডিজেল নেই। তাই 2026 সালে আমরা নিশ্চিত যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হবে। কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এই শহরকে একটা নতুন রূপ আমরা দেব, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এবং আমি আশা রাখি যে শহরের যে মানুষের যা যা ভাবনা, যা যা এই শহরকে নিয়ে স্বপ্ন, তা আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজু বিস্তা মহাশয় এত প্রতিবন্ধকতার মধ্যে যে কাজ করছেন, আমার 5 কাউন্সিলর তারা যেভাবে কাজ করছেন, মানুষকে সাথে নিয়ে আমরা যে লড়াই, এই মিউনিসিপ্যাল কর্পোরেশন রাজ্য সরকারের অপদার্থতার বিরুদ্ধে যে আমরা আওয়াজ তুলছি, তার ফলশ্রুতিতে আগামী দিনে নিশ্চিতভাবে 2026-এর পরে এই শহরকে একটা নতুন রূপ দেওয়ার আমরা চেষ্টা করব। এই 3টে বিষয় আপনাদের সামনে তুললাম। 1, চা বাগান বন্ধ; 2, প্রতারণার প্রতীক। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে দুর্নীতির প্রতীক, তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে। আর এই প্রতারণার প্রতীক বাম এবং তৃণমূল 2005 থেকে 2025 এই বিল্ডিংটা হচ্ছে পার্কিং এর নামে জনগণের সাথে প্রতারণার প্রতীক হিসাবে চিহ্নিত হয়েছে। 3, পাড়ায় সমাধান। সেই সমাধান প্রকল্পে 21 কোটি টাকার কাজ সরকার কর্পোরেশন করবে। আমরা চাই কোথায় কি কাজ হচ্ছে সেটা মানুষের কাছে জানানো হোক, এবং তার মধ্যে দিয়ে আমাদের সারা শিলিগুড়ি শহরে গরিব অঞ্চল বলুন, মধ্যবিত্ত সাধারণ অঞ্চল বলুন, লাইট, ড্রেন ইত্যাদি ইত্যাদি যা যা খারাপ হয়েছে সেগুলোকে যেন দ্রুত সংস্কার করা হয়। এই 3টে বিষয় আপনাদের সামনে আমি রাখলাম। এরপরে আপনারা কোনো প্রশ্ন করার আগে আমি অমিত বা বিবেকটাকে বলবো কিছু বলার। নমস্কার সবাইকে। এই পাশে যে বিল্ডিং এর বিষয় সম্পর্কে বললেন, একসময় আমরা বসে বলেছিলাম এই বিল্ডিং যিনি কাজ করছেন, এটা নামি সংস্থা, তার নাম হচ্ছে সাথী বিল্ডার্স। আজকে দীর্ঘদিন আমরা অভিযোগও করেছিলাম যে রাতের বেলায় বিল্ডিং এ কাজ হচ্ছে, তারপরে কিন্তু কর্পোরেশন ডিনাই বলে বলছে না কিছুই হচ্ছে না, আমরা কোনো দেখতে পাচ্ছি না। কিন্তু অন্তর অন্তর কি তলায় তলায় সেটিং করে কাজ চলছে, তারপরে আপনারাও দেখতে পারবেন অনেক সময় রাত্রেবেলা লাইটগুলো জ্বলে থাকে। তারপরে হাইকোর্টে মামলাটা যায়, হাইকোর্টে একটা ওয়াইটিট আসলো, পুরসভাকে তারা জিজ্ঞাসা করলেন যে আপনারা কি চান, আপনারা কি রিভাইজ প্ল্যান করতে চান নাকি এটা অন্য বিষয় আপনি দেখবেন। তারপরে বোর্ড সভায় মাননীয় মেয়র বললেন যে এই বিষয়ে আমরা কিন্তু ইউডিএম এর কাছে পাঠাচ্ছি। আজকে টানা 1 বছর পার হয়ে গেছে, সেই ইউডিএম এ কি রায় দিলেন, ইউডিএম এর কি ভার্ডিক্ট, কিছু আমরা জানতে পারছি না। তলাতলে একটা ভারী চক্রান্ত চলছে। এই বিল্ডিং কিন্তু এখানে পার্কিং ছাড়া অন্য কোনো বিষয় আমরা কিন্তু এটা করতে দিব, এটা পরিষ্কার কথা। এখানে যে কোনো জিনিস করার আগে এখানে পার্কিং এর বিষয় দেখতে হবে, কারণ শিলিগুড়ি মানুষের একটা বড় চাহিদা আছে এই যানজটের সমস্যা। যানজটের সমস্যা যদি মেটাতে হয় একটা বড় প্রকল্প তৈরি করতে হয়। মাননীয় বিধায়ক কিন্তু বারবার প্রস্তাব দিচ্ছে। আমরা ওখানে তিনি বলেছিলেন যে আমি আমার তহবিল থেকে সমস্ত টাকা কিন্তু পুরসভাকে দিতে চাই। এখানে মাল্টি লেভেল পার্কিং যদি করতে হয় তাহলে শিলিগুড়ি এই যন্ত্রণা থেকে আমরা বের করতে পারবো, কিন্তু এইদিকে কিন্তু পুরসভা দেখছে না। একটা ঝিলিমিলি খেলা চলছে। শিলিগুড়ি যদি বাস্তব উন্নয়ন করতে হয়, সব থেকে প্রথম যদি একটা বিষয় আমার দাঁড়াচ্ছে যেটা যানজটের সমস্যাকে যদি রিহাই করতে হয়, এখানে মাল্টি লেভেল পার্কিং তৈরি করতে হবে। আজকে জানি না একসময় যিনি বাম বোর্ড শিলিগুড়িতে চলছিল তারা কিন্তু এই দিকে দৃষ্টি দেয়নি, আজকে তৃণমূলের সংস্থা চলছে, এরাও এদিকে কিন্তু এই লক্ষ্য করছেন না। সেটি কিন্তু বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। আজকে শিলিগুড়ি শহরে যদি আজকে এই পূর্ববর্তী এই দিশায় যদি না দেখেন, আগামী দিন যেদিন আমাদের গভর্নমেন্ট হবে আমরা নিশ্চিত এখানে একটা পার্কিং ছাড়া কোনো বিষয় আমরা দেখবো না, পার্কিং আমরা তৈরি করবো। ঠিক আছে। ইউডিএম এর থেকে তো অলরেডি রিপোর্ট এসে গেছে বলে মেয়র বলেছেন, কিন্তু বোর্ডে প্লেস করবে বলছেন, কিন্তু 1 মাস পেরিয়ে এই তথ্যই তো গোপন রাখা হচ্ছে। আমি এটাই তো বললাম, আজকে 1 বছর আগে কথা বলা হয়েছিল যে আমরা ইউডিএম এ এগুলো জিনিস পাঠাচ্ছি, ইউডিএম এ যেটা বলবে সেইভাবে কাজ করব। রিপোর্ট তো আমি শুনেছি, কিন্তু প্রকাশ্যে তো আসছে না। এটাই তো বিষয় দাঁড়াচ্ছে যে সমস্ত কিছু কিন্তু গোপন কেন রাখা হচ্ছে। এইসব ইলেকশনের কারণে আমার মনে হচ্ছে এগুলো গোপন রাখা হচ্ছে। ইলেকশন পর আপনি দেখবেন এখানে একটা বহুমূল একটা বড়
শপিং মলের জন্য পারমিশন দেওয়া হবে, কিন্তু এটা আমরা হতে দিব না। যেমন আমরা আগে বলেছিলাম, যেমন রাম মন্দিরের জায়গায় রাম মন্দির হবে, এখানে কিন্তু মাল্টি লেভেল পার্কিং আমরা করে দেখাবো, না হলে অন্য কোনো জিনিস আমরা বরদাস্ত করবো। আর অন্য কেউ কিছু বলবে?